ম্যাড ফর ইউ। লেখনীতে তানিয়া খাতুন। পর্ব ৪১ থেকে অন্তিম পর্ব। সকাল থেকেই বিয়েবাড়ির আয়োজন জমে উঠেছে। আকাশের রোদ উঠেছে স্বর্ণালী আলো ছড়িয়ে, চারদিকে প্যান্ডেল সাজানোর শব্দ, রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে। হলুদের থালায় গোলাপের মিষ্টি গন্ধ, সব মিলে উৎসবের আবহ। কিন্তু এই আনন্দের পিছনে চলছে আরেকটা বড় আয়োজন, যেটা এখনো কাউকে জানানো হয়নি। আজ কৃষ আর পুষ্পর গায়ে হলুদ আর মেহেন্দি, আর কাল তাদের বিয়ে। কিন্তু এর আড়ালে একটা গুপ্ত পরিকল্পনা করে রেখেছে কৃষ আর আয়ান, যেটা জানলে হয়তো বাড়ির সবাই হতবাক হয়ে যাবে। আত্মীয় স্বজনেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। কেউ সাজসজ্জা ঠিকঠাক হচ্ছে কি না দেখছে, কেউ রান্নাঘরে চেঁচামেচি করছে। নাজুক ব্যাপার তো, খাবারের স্বাদ যদি এক চুলো এদিক ওদিক হয়। কৃষ বিছানায় উপুর হয়ে গভীর ঘুমে ডুবে আছে। চাদরটা কোমর পর্যন্ত ঢেকে রেখেছে। উপরের অংশটা খোলা, মজবুত বুকটা নিঃশ্বাসের সাথে ধীরে ধীরে উঠছে নামছে। আয়ান ঠিক তার পাশেই হাত পা ছড়িয়ে পড়ে আছে। তার একটা পা তো আবার কৃষের গায়ের ওপরই তুলে রাখা। গতরাতে পরিকল্পনা করতে করতে কখন যে দুজনেরই ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। আজ শুরু হচ্ছে তাদের গোপন গবেষণার বাস্তবায়ন। হঠাৎই কৃষের ফোনটা জোরে বাজতে শুরু করলো। কৃষ ঘুমের ঘরেই মুখ কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা কানেতে নিল। কৃষ, কে শালা? কণ্ঠে বিরক্তি, চোখ হাত খোলা। অপর পাশ থেকে উত্তর এল, তোর বউ রে শালা। উহি কণ্ঠস্বর শুনতাই কৃষের ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে যায়। ঘুম উড়ে গেল একেবারে। কৃষ, কি ব্যাপার বউ, সকাল সকাল আগুন লেগেছে দেখছি। আমি কি ঘি নিয়ে যাব? রুহিও কম যায় না। তাৎক্ষণিক জবাব দেয়, না না, একদমই না। আসলে আপনার রেডিওটা আপনার কাছেই রাখতে চাই। 10 মিনিটের মধ্যে ওকে আপনার কাছে দিয়ে যাব। কৃষ কপাল কুঁচকে উঠে বসল। এখানে? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রুহি ফোন কেটে দিল। কৃষ হাই তুলতে তুলতে আয়ানের দিকে তাকায়। বিরক্ত মুখে তাকিয়ে বলে, শালা, আমার গায়ের ওপর পা তুলে মরার মতো ঘুমাস। বলে সে আয়ানের পা ধরে এক ঝটকায় নিচে নামিয়ে দিল। আয়ান ব্যথায় মুখ বিকৃত করে উঠে বসল। ভাই, হাত না লোহা, এমনভাবে ফেলার কি আছে? একটু পাই তো তুলেছি। কৃষ বুক ফুলিয়ে চুলে হাত চালিয়ে বলে, তুলবি না? আমার বউ, অধিকার আছে শুধু আমার ওপর পা তোলার। এই কথা বলে সে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। আয়ান হতবাক হয়ে কয়েক সেকেন্ড কৃষের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে বলল, আমারও তো বউ আসছে। আমিও কদিন পরে এরকম বলবো ওর মতো, হু। এটা বলে সে উল্টো হয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল। 5 মিনিট পরে কৃষ বাথরুম থেকে বেরিয়ে এল। পরনে নীল শার্ট, কালো প্যান্ট। চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিতে নিতে কক্ষের দরজাটা খুলে সোজা বাইরে বেরিয়ে গেল। কৃষ বেরিয়ে যাওয়ার পরে পুষ্প চুপি চুপি ধীরে ধীরে কৃষের রুমের দরজার কাছে এসে দাঁড়ালো। এদিক সেদিকে তাকিয়ে যখন কাউকে দেখল না, তখন আস্তে করে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা আয়ানকে দেখে পুষ্প ভাবল, কৃষ ঘুমুচ্ছে। সে গুটি গুটি পায়ে গিয়ে আয়ানের পাশে উঠে বসল। হঠাৎ করেই চাদরের ওপর দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের চোখ তো সবে লেগে আসছিল। এই আচমকা আলিঙ্গনে সে ধর্মর করে চোখ খুলে তাকালো। কিছুক্ষণের মধ্যেই সে বুঝে গেল, এটা পুষ্প। পুষ্প চোখ বন্ধ করেই বলে যেতে লাগলো, আমি জানতাম, আপনি যতই আমাকে ইগনোর করুন না কেন, আপনি আমাকেই ভালোবাসেন। আগে যখন বাইরে ছিলেন, সব সময় আমার সাথে কথা বলতেন। খালি বলতেন, একবার আসতে দে, তারপর তোকে বিয়ে করব, আমার রাজ্যের রানী বানাবো। কিন্তু এখানে আসার পর আপনি আর আমার সাথে কথা বলতেন না। আমার খুব রাগ হতো। ভাবতাম, আপনি আর আমায় ভালোবাসেন না। কিন্তু কাল যখন আপনি বিয়ের জন্য মেনে নিলেন, আমি বুঝে গেছি, আসলেই আপনি এখনো আমাকেই ভালোবাসেন। আয়ান, মনে মনে, পাগলি আমার, তুই যাকে ভালোবাসতিস সে আর এই পৃথিবীতে নেই। কিন্তু তুই ভাবিস না, আমি তোকে আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব। পুষ্প আরো জোরে আয়ানকে জড়িয়ে ধরল। এত কাছে যে পুষ্প গরম নিঃশ্বাস আয়ানের গায়ে লাগছে। আয়ানের নিজেরও সংযম ভেঙে যাওয়ার উপক্রম। নিজেকে সামলাতে না পেরে আয়ান হঠাৎ পুষ্পকে চেপে ধরে উল্টে খাটে ফেলে দিল। পুষ্পর মুখ লজ্জায় টকটকে লাল।
চোখ মুখ কুঁচকে চোখ বন্ধকে আয়ানকে আঁকড়ে ধরে আছে। সে ভাবছিল কৃষি তাকে জড়িয়ে আছে। আয়ান তার গলার কাছে মুখ গুজে গভীর নিঃশ্বাস ফেলে, কিন্তু কিছুই বলে না। পুষ্প শিউরে উঠে ফিসফিস করে, একটা কিস করবেন আমাকে প্লিজ। কথাটা শোনার পর আয়ানের নিঃশ্বাস আরো ভারী হয়ে এল। সে মুখ তুলেই তাকালো পুষ্পর দিকে। হলুদের শাড়ি পরা মেয়েটা এখনো সাজেনি, তবে এতটাই সুন্দর লাগছে তাকে, যেন আল্লাহ তাকে নিজের হাতে সময় নিয়ে গড়ে দিয়েছেন। পুষ্প চোখ এখনো বন্ধ করে আছে। ভয়ে লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে। আয়ান ধীরে ধীরে নিজের তার ঠোঁটের দিকে নিয়ে এল। এক নিঃশ্বাস দূরত্বে এসে মুহূর্তটা ধরে রাখল। আয়ান মুখ এগিয়ে আনতেই তার নিঃশ্বাস পুষ্পর গালে গরম হাওয়ার মতো লাগল। পুষ্পর আঙুলগুলো আয়ানের শার্ট মুঠো করে ধরল। সে আর নিজেকে শান্ত রাখতে পারছিল না। এক মুহূর্ত নিঃশ্বাস আটকে থাকল। তখনই আয়ান নিজের পুষ্পর নরম ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। তারপর এক টুকরো কাপা চুম্বনে পুষ্পর ঠোঁটে নিজের ঠোঁট রেখে দিল। সময় থেমে গেল, শুধু হৃদস্পন্দন বেজে উঠল জানার বুকে। ধূপ ধূপ ধূপ। পুষ্প চোখ বন্ধ, ঠোঁট দুটো সামান্য কাঁপছে। শ্বাস দ্রুত, তার বুকের ভেতর যেন থাক বাজছে। চুমুটার প্রথম স্পর্শেই পুষ্পর সমগ্র দেহ কেঁপে উঠল। মনে হলো তার হৃদয় গলা ডিঙিয়ে বাইরে বেরিয়ে আসবে। আয়ান ধীরে ধীরে তার নিচের ঠোঁটটা নিজের ঠোঁটে ধরে আরো গভীরে টেনে নিল। কেউ যেন সময়কে থামিয়ে রেখেছে। কিছুক্ষণের জন্য বিশ্বে কোনো আওয়াজ নেই, শুধু শ্বাসের ঘনত্ব আর ভালোবাসার কাপা কাপা ছোঁয়া। আয়ান চোখ খুলে তাকাল। পুষ্প এখনো চোখ বন্ধ, লজ্জায় গাল লাল হয়ে গেছে। ঠোঁটে তার স্পর্শ রয়ে গেছে এখনো। আয়ান হঠাৎ নিজের অবস্থান বুঝে অসম্ভব অস্থির হয়ে উঠল। সে দ্রুত সরে গিয়ে বসে পড়ে, নয়তো অনেক বড় কিছু হয়ে যাবে। পুষ্প তাড়াতাড়ি চাদরের ওপর হাত ঠেলে উঠে বসে, তারপর নিচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল। এক সেকেন্ডও আর সেখানে থাকতে সাহস হলো না। চোখ না তুলেই, না পিছনে তাকিয়েই দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল লজ্জায়। তার পায়ের শব্দ যেন আয়ানের হৃদয়ে তীর হয়ে বিঁধল। দরজাটা ঠাস করে বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আয়ান শুধু বসে রইল, এক হাত ঠোঁটে, মুখে মৃদু হাসি। কৃষ বাড়ি থেকে বেরিয়ে একটু এগোতেই রুহির গাড়ি এসে তার সামনে থামে। গাড়িটা থামতেই মুস্কান দৌড়ে আসে, তার ছোট হাতগুলো কৃষের দিকে এগিয়ে দেয়। কৃষ হেসে তাকে কোলে তুলে নেয়, তার চোখে ভালোবাসার আলো ঝলমল করছে। মুস্কান, আই লাভ ইউ আব্বু। কৃষু হেসে উত্তর দেয়, আই লাভ ইউ টু আমার বাচ্চা। ঠিক সেই সময় রুহি গাড়ি থেকে নামতে নামতে বলে, আপনার রেডিও পার্সেল দিয়ে দিয়েছি, এবার আসি, আমার অনেক কাজ আছে। কৃষ ধীরে ধীরে মুস্কানকে কোলে নিয়ে রুহির দিকে এগিয়ে যায়। কৃষ, নিজের খেয়াল রাখবে, আর কোনো দরকার হলে আমাকে কল করবে। রুহি হেসে মাথা নাড়ে, আর চোখে একটা মিষ্টি মিশ্রণ ফুটে ওঠে। কৃষ মুস্কানকে গাড়ির উপরে বসিয়ে দিয়ে বলে, মুসু, সোনা, একটু চোখ বন্ধ করো তো। মুস্কান, ওফ আব্বু, এটা আত্মা, আত্মা একে অমান্তকে। কৃষ, জাস্ট 5 মিনিট মুসু সোনা, তোমা আম্মুকে শুধু দেখব। মুস্কান চোখ থেকে হেসে বলে, ওতে কিন্তু শুধু 5 মিনিট। ওফ বাপো, কতটি দেততে হবে। মুস্কান চোখ বন্ধ করতেই কৃষ ধীরে ধীরে রুহির দিকে এগোয়, উহি দিকে। রুহি হাত টেনে কাছে আনে আর মুহূর্তের মধ্যে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। হঠাৎ এরকম হওয়ায় রুহি হতভম্ব হয়ে যায়। রাস্তার পাশে কিছু মানুষ চলাচল করছে, অবাক হয়ে তাদের দেখছে, কিন্তু কৃষের সেদিকে নজর নেই। রুহি লজ্জায় ঠেলে কৃষকে সিয়ে বলে, কি করছেন? লোক দেখছে। কৃষ হেসে বলে, এখনো 2 মিনিট বাকি বাটারফ্লাই। সে আবার ধীরে রুহির ঠোঁট ঠোঁট রাখে। মনে হয় এই মুহূর্তটাই থেমে গেছে, সময় নিজেই শিথিল হয়ে গেছে। এই ছোট্ট প্রেমের মুহূর্তে তাদের তিনজনের পৃথিবী যেন একটিমাত্র ভালোবাসার আবরণে ঢেকে গেছে। মুস্কান, আব্বু, টাইম আপ। তোমাদের রোম্যান্স শেষ হলে চোখ খুলব। কৃষ হেসে সে এসে বলে, আমার কাজও শেষ, চলো মুসু, আমরা বাড়ি চাই। এই মহিলা খুব খারাপ, আমাকে খালি লোভ দেখায়। রুহি একটু ভুরু টেনে বলে, তাই না? মুস্কান কণ্ঠে একটা ছোট্ট উত্তেজনা নিয়ে বলে, একদম, চলো আব্বু। কৃষ হেসে মুস্কানকে কোলে তুলে নেয়।
রুহি কিছুটা লজ্জায় তাকিয়ে থাকে। তাপ গাড়িতে উঠতে উঠতে বলে, ঠিক আছে, আমি গেলাম মুসু আব্বু। গাড়ি শুরু হয়, আর রুহি ধীরে ধীরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। আজ কৃষ আর পুষ্পর বিয়ে। উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাড়ি। উঠোন থেকে শুরু করে ছাদের কার্নিশ পর্যন্ত সর্বত্র ঝুলছে রং বেরঙের ফেয়ারি লাইট, যেন তারার সারি নেমে এসেছে এই বাড়িতে। চারিদিক গোলাপ রজনীগন্ধার গন্ধে বাতাসও আজ যেন প্রেমে মাতাল। বাড়ির প্রতিটি কোণ সেজেছে স্বপ্নের প্রাসাদের মতো। দরজায় বেলুন আর তোড়া, আলোয় চিলমিল র্যাপিং পেপার, আর মঞ্চে লাল মখমলের পর্দা, যেখানে আজ বাধা পড়বে দুটি মন, দুটি জীবন। এদিকে ঘরের ভেতরে আয়নার সামনে বসে আছে পুষ্প। গায়ে তার খয়েরি রঙের নরম কাতান বেনারসি, রূপালী ও সোনালি জড়ি যেন ঠিকরে পড়ছে তার চারপাশে। মুখে মাত্র অল্প একটু মেকআপ, এতেই তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। কাজলের রেখায় আরো গভীর হয়ে উঠেছে তার চোখ দুটি। ঠোঁটে লাল লিপস্টিক, গলায় ভারী গয়না, পুরোপুরি রাজকন্যা লাগছে তাকে। পুষ্পকে ঘিরে রয়েছে বাড়ির সব মেয়া। কেউ তার ওড়নার পিন ঠিক করছে, কেউ গয়না মিলিয়ে দেখছে, কেউ আবার মুখে হাসি নিয়ে বলছে, আজ আমাদের পুষ্প কি রূপে ফুটেছে দেখেছিস, পুরো রানী লাগছে। পুষ্পর চোখে মুখে একটু নার্ভাসনেস, একটু লাজ, আর অনেকখানি স্বপ্ন। আজ শুধু একটি বিয়ে না, আজ জন্ম নেবে নতুন গল্প, নতুন সংসার। ড্যাশ 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 কৃষ নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। বাইরে বিয়ের কোলাহল, সবকিছু চললেও তার মন যেন কাজে আটকে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল আয়ান। কৃষ ভ্রু কুঁচকে তাকালো। কৃষ, কি রে, এখনো রেডি হসনি? আয়ান, ভাই, আমার টেনশন হচ্ছে, পুষ্প আদৌ আমাকে বিয়ে করবে তো? কৃষ ও দেয় না ল্যাপটপে কিছু দেখতে থাকে। আয়ান যেন কথার জবাব না পেয়ে ব্যাকুল হয়ে বলে, কিছু বল ভাই। কৃষ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, না করলে জোর করে করবি, প্রবলেম কোথায়? আয়ান অবাক হয়ে উঠল, মানে কি? এত লোকের সামনে ওকে জোর করে বিয়ে করব? এবার বিরক্ত হয়ে কৃষ ল্যাপটপটা বন্ধ করে আয়ানের দিকে ফিরল। আমি কি তোকে এত লোকের সামনে বাসর করতে বলেছি? আয়ান মাথা নেড়ে চুপচাপ বসে রইল। না, বোঝাতে তার নড়াচড়াই যথেষ্ট। কৃষ, তাহলে ভালোবাসিস, বিয়ে করে নে। যদি জোর করতেই হয়, করবি। দুদিন রেগে থাকবে, তারপর ঠিক পথে চলে আসবে। আয়ান হাফ ছেড়ে বিদ্রুপের সুরে বলল, কত সুন্দর ভাবনা তোর। কৃষ হেসে কাঁধে চাপড় দিয়ে বলল, বাজে না বকে, রেডি হ। আর একটু পরেই খেলা শুরু হবে। আয়ান বিরক্ত ভঙ্গিতে চোখ পাকালো, কিন্তু ভেতরে কোথাও এক অচেনা উত্তেজনা। কারণ আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। ড্যাশ 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 কৃষ নিজে হাতে আয়ানের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। বিয়ের উত্তেজনায় আয়ানের হাত কাঁপছে, কিন্তু কৃষ তাকে সাহস দিচ্ছে। পাঞ্জাবি ঠিকঠাক করে দেওয়ার পর কৃষ আয়ানের মাথায় ফুলের সেহেরা পরিয়ে দিল। সেহেরার নরম ফুলগুলো আয়ানের চোখের সামনে দুলছে, যেন স্বপ্নের দরজায় দাঁড়িয়ে আছে সে। আয়ান ভাই, এটা কেন পড়াচ্ছিস? কৃষ তো মুখ দেখে স্বেচ্ছায় কোনো মেয়ে বিয়ে কবে না তাই। সব ঠিক হয়ে গেলে। কৃষ মোবাইল বের করে দ্রুত কল করল। কৃষ, বাটারফ্লাই, একটু রুমে আসো। কিছুক্ষণ পরেই রুহি দরজা ঠেলে ঘরে ঢুকল। ঢুকতেই কৃষ দ্রুত দরজা বন্ধ করে দিল। কৃষ গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কেউ তোমায় সন্দেহ করে নিত? রুহি আত্মবিশ্বাসী মুখে, একদমই না। আমি বলেছি আমি আপনার অনেক পুরনো বন্ধু। কৃষ হালকা হেসে মাথা নাড়ল। গুড। এবার আয়ানকে নিয়ে যাও, শুধু দেখবে ওর মুখ থেকে সেহেরাটা যেন না সরায়। বলবে কৃষের অনেক ইচ্ছে ছিল, এভাবেই সেহেরা পরে বিয়ে করবার, তাই আকি। রুহি মাথা নেড়ে বলে, হুম, বুঝেছি। আয়ান নিজের হাত মুঠো করে ফিসফিসিয়ে বলে, ভাই, আমার নার্ভাস লাগছে। কৃষ আয়ানে কাঁধ জড়িয়ে শক্ত করে বলে,
ভয় পাস না, আমি আছি। আয়ানের বুকের ভেতর ধুকধুক। কিন্তু কৃষ পাশে আছে। এটাই আজ তার সবচেয়ে বড় সাহস। ড্যাশ 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 রুহি আয়ানের হাত ধরে তাকে নিয়ে এল বিয়ের মঞ্চে। মঞ্চের মাঝখানে বরের জন্য সাজানো আসনে আয়ানকে বসানো হলো। সেহরার ফুলগুলো তার মুখের সামনে হালকা দুলছে। মাঝে মাঝেই কিছু আত্মীয় কৌতূহল ভরা চোখে বলে উঠছে, বাবা, বর সেহরা পরে এসেছে। এটা তো খুব কম দেখা যায়। রুহি মুচকি হেসে উত্তর দিল, আসলে কৃষর অনেক ইচ্ছে ছিল বিয়ের দিন সেহরা পরবে। ফুফা গলা খাকারি দিয়ে উঠে বললেন, আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। ইমাম সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। সবাই শান্ত হয়ে বসতেই ইমাম সাহেব এগিয়ে এসে বসেন। মুসলিম রীতি অনুযায়ী নিকাহ শুরু হয়। ইমাম সাহেব কুরআনের আয়াত তেলাওয়াত করলেন। সবাই মাথা নত করে শুনল। তারপর ইমাম সাহেব বলেন, আ আ। হঠাৎ জোরে মাইকের শব্দ উঠল। মাইকের ভাইব্রেশন থেমে গেল। সবাই কিছু বুঝতে পারল না। ইমাম সাহেব আবার উঠছেন কেন আ। মাইকের আওয়াজ আবার বাজো, তারপর থেমে গেল। কৃষ ভেতর থেকে সাউন্ড সিস্টেম এভাবেই নিয়ন্ত্রণ করছে। ইমাম সাহেব, আপনি কি পুষ্পকে নিজে স্ত্রী হিসেবে কবুল করছেন? সেহেরার আড়াল থেকে আয়ান গম্ভীর ও স্পষ্ট কণ্ঠে বলল, কবুল। একবার নয়, মুসলিম রীতি অনুযায়ী 3 বার বলল, কবুল, কবুল, কবুল। তারপর একইভাবে পুষ্পার কণ্ঠ শোনা গেল, লজ্জা মেশানো, কাপা কণ্ঠে, আমি কবুল করলাম। 3 বার। সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব দোয়া পড়ে দেন দুজনের জন্য। ফুলের ঘ্রাণে ভরা রাতের আলো, সব মিলে এক অপূর্ব মুহূর্ত। বিয়ে শেষ হতেই পুষ্প কাজিনরা বড় আয়নার সামনে এনে ধরল। সবার চোখ সরাসরি পুষ্প আর আয়ানের দিকে। পুষ্প লজ্জায় মুখ নিচু করে রাখল। ঠিক সেই মুহূর্তে কাজিনরা আয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই আয়নায় কি দেখছেন, জিজু? আয়ান হেসে উত্তর দিল, আমার জীবনসঙ্গীকে। তারপর কাজিনরা পুষ্পর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, পুষ্প, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? পুষ্প লাজুকভাবে মুখ তুলল। কিছু বলার আগেই তার চোখের সামনে সেহেরার আড়াল থেকে এক মুহূর্তের জন্য আয়ানের মুখ প্রকাশ্যে এল। পুষ্প চিৎকার করে উঠল, না, এই বিয়ে হতে পারে না। পুষ্পর সেই বিকট চিৎকারে মঞ্চ, আলোর ঝলক, সবার হাসি, সব থেমে গেল। পুষ্পর মা বাবা দৌড়ে এলেন তার দিকে। আত্মীয়রা সব ভিড় করে দাঁড়ালো মঞ্চের সামনে। মুহূর্তের মধ্যে উৎসব থেমে ঝড় বয়ে গেল। পুষ্প হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আম্মু, উনি কৃষ্ণন, উনি আয়ান। তার বাবা মা একে অপরের দিকে অবাক হয়ে তাকান। শরীরে শীতল স্রোত বয়ে গেল তাদের ভিতর দিয়ে। চারদিকে ফিসফিসানি। আয়ান, ওই তো কৃষের বন্ধু, মাঝে মাঝে বাড়িতে আসে। তাহলে কৃষ কোথায়? এটা কি প্রতারণা? উহি হালকা ইশারা করতেই আয়ান একটানে সেহেরা খুলে ফেলল। যেন মুখোশ পড়ে গেল এক মুহূর্তে। সবাই হতভম্ব, চোখ বড়, মুখ হাঁ। বর যে কৃষ নয়, তা সবার সামনে। পুষ্পর দৃষ্টি অগ্নিশিখার মতো জ্বলে ওঠে। তার বুকে আগুন জ্বলতে লাগল। সে আয়ানের দিকে চাপিয়ে গিয়ে তার পাঞ্জাবির কলার চেপে ধরল। পুষ্প, আপনি এতটা নীচ আর নোংরা আমি জানতাম না, ছি। কেন এমন করলেন আমার সাথে? বলুন। আয়ান থম মেরে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। মুখ ফুটে কিছু বলার সাহস নেই। হঠাৎ ওহি এগিয়ে এসে উচ্চস্বরে বলে উঠল, কারণ তুমি যাকে বিয়ে করার স্বপ্ন দেখছ, তার বউ আছে, সাথে একটা বাচ্চাও আছে। শব্দটা যেন বাজের মতো পড়ল সবার মাথায়। সবাই জানত, এই বাড়ির ছেলে কৃষ আহমেদ সিদ্দিকী। সেই ছোটবেলা থেকে বিদেশে থেকে পড়াশোনা গেছে। দারুণ ছেলেটা। কয়েক মাস আগেই দেশে ফিরেছে। আর ছোটবেলা থেকেই তার সাথে পুষ্পর বিয়ে ঠিক করা। ফুফি রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, এই মেয়ে, কি বলছো তুমি? আমাদের কৃষ এরকম কিছু করতে পারে না। পুষ্পা কাপা কাপা কণ্ঠে বলল, কে আপনি? এমন মিথ্যে বলার সাহস পেলেন কি করে? উহি তা চোখের দিকে চোখ রেখে বলে, আমি কৃষের লিগ্যাল ওয়াইফ।
আর আমাদের একটা বেবি আছে। বাড়ির সকলের বুক কেঁপে উঠল। চারপাশের মানুষ বলা বলি করতে লাগলো। পুষ্পর দেহ থরথর করতে লাগলো। তার মাথা চিম ধরল। হাত পা কাঁপতে লাগলো। এই একটা বাক্য তার সব সুখ, সব স্বপ্ন, সব গর্ব মাটিতে পড়ে চূর্ণকে দিল। পুষ্প, মিথ্যা, মিথ্যা বলছেন আপনি। আমার কৃষ শুধু আমাকেই ভালোবাসে। উনি এরকম করতে পারেন না। হঠাৎ শীতল গলা শোনা যায় পিছন থেকে। তোমার কৃষ এই পৃথিবীতে নেই। সে মারা গেছে 5 বছর আগে। এই মুহূর্তে একটা গর্জে ওঠা কণ্ঠস্বর পুরো হলরুম কাঁপিয়ে দিল। ঝড় নেমে এলো মুহূর্তেই। পুষ্পা হাঁটু গেড়ে পড়ে গেল। কান্নায় অস্পষ্ট হয়ে গেল চোখের দৃষ্টি। সবাই তাকালো পিছনে। কৃষ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসে। দৃষ্টিতে আগুন। তার পদশব্দ মঞ্চের প্রতিটি ইঞ্চিকে কাঁপিয়ে তুলছে। সবার চোখ এখন তার দিকে। কারণ সত্য এখন ঠিক কৃষি বলে দিবে। কৃষ সোজা মঞ্চে উঠে গেল। তার চোখের রাগ, গলায় কঠিন দৃঢ়তা। মাইক্রোফোনটা হাতে নিয়ে সে গর্জে উঠল। পুরো বিয়ে বাড়িটা এখন পুলিশ ফোর্স দিয়ে ঘেরা হয়েছে। কেউ পালানোর বৃথা চেষ্টা করবেন না। শব্দটা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই আতঙ্কে ডান বামে তাকাতে লাগলো। দূর থেকে দেখা গেল চারপাশে দাঁড়িয়ে আছে অনেক পুলিশ, অস্ত্র হাতে প্রস্তুত। ফুফু ভয়ে কাঁপা কণ্ঠে বললেন, এসব কি হচ্ছে কৃষ? কৃষ ঠান্ডা চোখে তাকালো। সব বলবো, একটু ধৈর্য ধরুন। ফুফু আর ফুফাদু জনের শরীর ভয়ে বেঁচে উঠল ঘামে। আর মঞ্চের ওপর দাঁড়িয়ে পুষ্প পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। কৃষ এবার মাইকে সরাসরি পুষ্পকে উদ্দেশ্য করে বলে, পুষ্প, তুমি যাকে নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছ, যার নাম মুখে নিয়ে ঘুমাও, যাকে ভালোবেসে জীবন কাটানোর স্বপ্ন দেখেছ, সে আমি নই। হলের সবাই হতবাক। পুষ্পর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কৃষ কথাটা চালিয়ে গেল, সে হচ্ছে কৃষ আহমেদ সিদ্দিকী। আর আমি ইন্সপেক্টর কৃষ খান। বজ্রপাতের মতো নেমে এলো বাক্যগুলো। পুষ্পর মুখ শুকিয়ে গেল। চোখ ছলছল করছে। সে কিছুই বুঝতে পারছে না। কৃষ আবার বলার সুখে, তুমি তোমার কৃষকে দেখেছিলে ছোটবেলায়। এই বয়সে না চিনতে পারাটা স্বাভাবিক। কিন্তু তোমার আব্বু আম্মু কৃষকে চিনতেন না। তাহলে তারা আমাকে কেন এই বাড়ির ছেলে হিসেবে স্বীকার করলেন? কান্তা নিজেদের স্বীকারোক্তি দিতে গেলে নিজেদের ফাঁদে পড়ে যেত সেই ভয়ে। কৃষ মাইকের ওপর হাতের গ্রিপ আরো শক্ত করল। জিজ্ঞেস করো, কেন? মঞ্চে অস্থিরতা ছড়িয়ে পড়ল। পুষ্প অবিশ্বাসের চোখে তা মায়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, মা, উনি এসব কি বলছেন? এইসব কি সত্যি? তার মা আঁতকে উঠে কেঁপে গেলেন। চোখের পানি জমে উঠছে। সবার মধ্যে নিস্তব্ধতা। শুধু হৃদস্পন্দনের শব্দ শোনা যায়। পুষ্পর আম্মু ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মুখে কথা আটকে গেছে। কিছুই বলতে পারছেন না। কৃষ হাত তুলে থামিয়ে দেয়। থাক, আমিই বলছি সব। সে পুষ্পর দিকে তাকিয়ে ধীরে ধীরে সত্যিটা খুলে বলে, তোমার কৃষ খুব ছোটবেলাতেই বাবা মাকে হারায়। এটা এখানে সবাই জানেন। আর যেহেতু বাবা মা নেই, তাদের সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল সেই কৃষ নিজেই। হলঘরে আবার চাপা ফিসফাস। কৃষ আরেকটু কঠোর গলায় বলে, কিন্তু তোমার আম্মু সেটা মানতে পারেননি। এই সম্পত্তি ভাগ হতে দেবেন না, এই লোভেই তিনি পরিকল্পনা শুরু করেন। পুষ্পর আম্মু কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ফেলেন। কৃষকে দত্তক নেওয়ার নাম করে। আসলে তাকে লুকিয়ে ফেলেন। তাকে সম্পত্তি থেকে দূরে রাখার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। সবার চোখ বড় হয়ে ওঠে। কৃষ এবার পুষ্পর চোখের দিকে তাকিয়ে বলে, কৃষ তোমাকে ভীষণ পছন্দ করত আর কৃষে আম্মু তোমাকে ভীষণ পছন্দ ছিল। সেই কারণে বড়রা ছোটবেলাতেই তোমাদের বিয়ে ঠিক করে দেন। কিন্তু তোমার আব্বু সেটা মানতে পায়নি। পুষ্পর চোখ ভিজে ওঠে স্মৃতিতে। হঠাৎ কৃষ থামল। সে পুষ্পর আব্বু রদিকে তাকিয়ে ঠান্ডা হাসল। কৃষ, সরি, উনি তো তোমার নিজের নয়, সৎ বাবা। হঠাৎ এক নিস্তব্ধ বিস্ফোরণ হলো। পুষ্পর মাথায় আঘাতের মতো লাগে। তার পা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে তাকায় তার সেই আব্বু রদিকে, যার চোখে এখন ভয়, অপরাধবোধ আর লজ্জার অশ্রু। পুষ্প কাঁপা গলায় বলে, আপনি আপনি আমার কে? কেউ কোনো শব্দ করে না। চারদিক নিস্তব্ধ।
সবার সামনে ক্রিস মাইকে দাঁড়িয়ে আবার বলার সুখে, হ্যাঁ, ঠিকই শুনেছ। উনি তোমার সৎ বাবা, নিজে বাবা নন। পুষ্প শূন্য চোখে তাকিয়ে থাকে। তোমার সৎ বাবার লোভ ছিল কেবল সেই সম্পত্তি। আর তাই তিনি ক্রিসকে পথ থেকে সরানোর প্ল্যান করেন। হলঘরে গুঞ্জন আবার বেড়ে ওঠে। পুষ্পর আম্মু কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়েন। ক্রিস, শুধু উনিই নন, তোমার নিজের আম্মুও একই নোংরা খেলা খেলেছিলেন। ক্রিসের আম্মুর নামে থাকা একটি জমি নিয়ে ক্রিস আর তোমার মধ্যে ফোনে তর্ক হয়। তোমার আম্মু সেই জমি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু ক্রিস রাজি হয়নি। কারণ সেই জমিতে ক্রিসে আম্মু অনাথ বাচ্চাদের জন্য আশ্রম বানাতে চেয়েছিলেন। পুষ্পর চোখে অচোখ পানি নেমে আসে। তার আম্মু মাথা নিচু করে ফেলেন, লজ্জা নাকি ভয় বোঝা যায় না। ক্রিস, তখন তোমার আম্মু বুঝে যায়। ক্রিস বেঁচে থাকলে এই টাকা গাড়ি বাড়ি কিছুই তার হাতে আসবে না। সেই মুহূর্তে তার ভেতরের শয়তান জেগে ওঠে। তোমার আম্মু আর তোমার সৎ আব্বু দুজনে আলাদা আলাদা ভাবে ক্রিসকে মেরে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু হাস্যকর ব্যাপার কি যেন, একজনও আরেকজনের কথা জানত না। অট্টালিকাটাই যেন থরথর করে কেঁপে ওঠে। সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। পুষ্প নিজের মুখ চেপে ধরে মাথা ঝাঁকাতে থাকে। এটা যেন তার গ্রহণযোগ্য নয়। ক্রিস, পুষ্প, তোমার অজান্তেই ওরা দুজন দুই দিক থেকে ক্রিসে মৃত্যুর ব্যবস্থা করছিল। একটা ভারী নীরবতা। আর এ থেকেও বড় সত্যিটা হলো, ক্রিস তোমাকে সারপ্রাইজ দিতে 5 বছর আগে দেশে ফিরেছিল, তুমি শুধু জানতে না। পুষ্প হাঁটু ভেঙে বসে পড়ে, ওহিয়া আয়ান তাদিকে এগিয়ে আসলে পুষ্প হাত দেখিয়ে থামিয়ে দেয়। পুষ্প, বাকিটা বলুন প্লিজ। ক্রিস, সেই রাত, ঠিক রাত 8টা, একটা লরি পিছন দিক থেকে ধাক্কা দেয় একটা গাড়িকে। তার গলা কেঁপে ওঠে। আর যে গাড়িটা চাপা পড়ে, সেটাই ছিল ক্রিস আহমেদ সিদ্দিকী। উহি, এর চোখ ভিজে ওঠে, সেই হাতে কথা মনে পড়ে যায়। ক্রিস, আর সেই দুর্ঘটনা তোমার আম্মুই ঘটিয়েছিলেন। পুষ্প আর সহ্য করতে পারে না। চোখের সামনে সব অন্ধকার। সে যাকে সারা জীবন ভালোবেসেছে, যার জন্য বেঁচে থেকেছে, তার মৃত্যুর কারণ তার নিজের মা। ক্রিসের কথার সাথে সাথেই চারদিকে তোলপাড়। আত্মীয় পড়শি সবাই মুখে হাত দিয়ে, ছি ছি, নিজের বাড়ির ছেলের সাথে এরকম। অবিশ্বাস্য, মানুষ এরকম লোভী হতে পারে। ক্রিস হাত তুলে সবাইকে থামিয়ে দেয়। আমার কথা এখনো শেষ হয়নি। সেই রাতেই আরো একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যা করিয়েছিলেন তোমার আব্বু। পুষ্প মাথা নিচুকে বসে থাকে, কাউ দিকে তাকানোর সাহস নেই তার। ক্রিস, একটা লরি একটা বাইককে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আর সেই বাইকে ছিলাম আমি, ইন্সপেক্টর ক্রিস খান। তোমার আব্বু টাইমিং ভুল হয়ে যায়। আর সেই ভুলের জন্য আমার পরিবার পুরো 5 বছর কষ্টে ছিল। ক্রিস কয়েক সেকেন্ড চুপ করে, স্মৃতি গিলে আবার বলে, সেই রাতে এক ভদ্রলোক নদীর ধারে আমাকে খুঁজে পান, আমাকে হাসপাতালের ভর্তিকে। তার নিজের বাড়ির কুকুর একটা ওয়ালেট মুখে করে এনে দেয়। ওয়ালেটটার বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল, শুধু একটা আইডি কার্ড ছিল ক্রিস আহমেদ সিদ্দিকীরও। ভাগ্য ভালো, সেই ভদ্রলোক আবার ক্রিস আহমেদের বাবার পুরনো বন্ধু ছিলেন। তাই তিনি ভেবেছিলেন আমিই ক্রিস আহমেদ। অ্যাক্সিডেন্টে আমার ওয়ালেটটাই হয়তো আস্তায় পড়েছিল। আমার অবস্থা ভয়ঙ্কর ছিল, তার ওপর স্মৃতি হারিয়ে ফেলেছিলাম। তাই তিনি যেটা বললেন, আমি সেটাই নিজের পরিচয় ভেবে নিলাম। সেই ভদ্রলোক সত্য জানার জন্য প্রতিটা দিক খুঁজে দেখেন। কেউ আমাকে খুঁজছে না, কেউ কোনো রিপোর্ট করেনি। সবাই তাকায় পুষ্পর আব্বু আম্মুর দিকে। তারা কাঁপছে। আমার অবস্থা গুরুতর হয়, তাই আমাকে বাঁচানোর জন্য তিনি আমাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করান। স্মৃতি ফেরার পর সব সত্যি আমায় জানান। তারপর আমরা পুলিশকে সব জানাই, প্রমাণ জোগাড় করি। আর আজ যে সত্যি এতদিন আড়ালে ছিল, সেই সত্য আজ আপনাদের সামনে তুলে ধরলাম। গভীর শ্বাস নিয়ে শেষ কথাটা বলে ক্রিস। ক্রিসের শেষ কথায় পুষ্পর মাথা ঘুরে যায়। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। এক মুহূর্তে তার হাঁটু কেঁপে ওঠে, আর অজ্ঞান হয়ে মঞ্চের মাঝেই থপ করে পড়ে যায়। আয়ান ভয়ার্ত চোখে চিৎকার করে, পুষ্প! সে দৌড়ে এসে পুষ্পকে শক্ত করে আগলে ধরে। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। উনি দৌড়ে গিয়ে পানি এনে আয়ানে হাতে দেয়। তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে।
নিজের মুখ থেকে ফিসফিস করে, কি করে পারলেন আপনারা? নিজের মেয়ের জীবনটাই নষ্ট করে দিলেন। তখনই কৃষ হাত তুলে সিগন্যাল দেয় পুলিশদের। দরজার দুই দিক থেকে ইউনিফর্ম পরা পুলিশ ছুটে আসে। পুষ্পর সৎ বাবা আত্মা আম্মুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। চারদিকে অরাজকতা, হইচই পড়ে যায়। বাড়ির নিজেদের লোক এমন করল, সবাই ধিক্কার জানায়। কৃষ ধীরে ধীরে এগিয়ে আসে উহির দিকে। সে দেখে উহি কাঁপছে। কৃষ নিঃশব্দে এগিয়ে গিয়ে তার দুই গাল ধরে টেনে নেয় নিজের বুকে। একটা শক্ত, গভীর, ব্যথায় ভরা আলিঙ্গন। কৃষ, বাটারফ্লাই, আই এম হির, ডন, টিওয়ারি। উহি ফুপিয়ে ওঠে, আঁকড়ে ধরে কৃষের শার্ট। কৃষ, বাটারফ্লাই, আমি খুব ক্লান্ত, আর আমি শুধু তোমার মাঝেই সুখ খুঁজে পেতে চাই। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, একটা সুখের সংসার, যেখানে কোনো দুঃখ থাকবে না, থাকবে শুধু সুখ আর ভালোবাসা। আমার সঙ্গে ভালোবাসার সাগরে ভাসবে তুমি, বাটারফ্লাই। রুহি নীরবভাবে মাথা নাড়িয়ে কৃষকে আরো নিজের সাথে জড়িয়ে ধরল। আয়ান পুষ্পর চোখে মুখে কাপা কাপা হাতে পানি ছিটাতেই তার জ্ঞান ফিরে আসে। কিন্তু চোখ খোলার সাথে সাথেই তা ফুটবল হাত দুটো দিয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। পুষ্পর কণ্ঠ ভেঙে যায়, শ্বাসকষ্টের মতো কাঁদে। আমি তো তাকে সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম, আয়ান ভাই। তাহলে কেন সে আমার হলো না? আমি কি এতটাই খারাপ, এতটা অযোগ্য? পুষ্প বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তার চোখের পানি আয়ানের বুক ভিজিয়ে দেয়। আয়ান দুহাতে তার মাথা আগলে ধরে চোখ লুকিয়ে গভীর নিঃশ্বাস ফেলে। কারণ তার নিজের বুকেও যে আগুন, পুষ্পকে তা দেখাতে চায় না। আয়ানের কণ্ঠ ভারী, ফিসফিস করে বলে, দূর পাগলি, জীবনের সব চাওয়া যদি পাওয়া হতো, তাহলে জীবন বৃথা। কিছু অপূর্ণতার আফসোস আমাদের সারা জীবন বাঁচতে শেখায়। দেখো, কৃষকে তোমাকে পাইনি, কিন্তু তোমার মনে সে আছে। আর আমি হতভাগা, তোমাকে পেয়েছি, তবু তোমার মনে আমি নেই। আল্লাহ সবকিছু একসাথে দেন না, পুষ্প। কিছু না কিছু খামতি থেকেই যায়। খান ম্যানশন, রাত 1টা। চারিদিক নিস্তব্ধ, বাতাসও যেন থুম মেরে আছে। রাতের আধারে পুরো শহরটা ঘুমে ঢলে পড়েছে। কিছুক্ষণ আগেই রুহি আর কৃষ বাড়ি ফিরেছে। দীর্ঘ দিনের ক্লান্তি দুজনের গায়ে জমে আছে। কৃষ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, মুখে পানির ফোঁটা এখনো লেগে আছে। ফ্রেশ হয়ে উমে ঢুকতেই তার চোখে পড়ে রুহির সোফায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো, শাড়ির আঁচলটা গড়িয়ে পড়েছে মেঝের দিকে। শ্বাসের সাথে তার বুকটা ধীরে ধীরে উঠছে নামছে। আজ সারাদিন এত চাপে, এত ব্যস্ততায় কৃষের চোখ রুহির দিকে যায়নি। এখন তাকাতেই মনে হলো, তার বউটা নিঃশব্দে কতটা বদলে গেছে। আগের সেই লেদা মাকা বউটা, যে একটু কিছু বললেই গাল ফুলিয়ে বসে যেত, সেই রুহি আর নেই। এখন তার মধ্যে এক ধরনের পরিণত শান্তি, একটা আলাদা নরম সৌন্দর্য তৈরি হয়েছে। কৃষ গভীর একটা নিঃশ্বাস ফেলে। কত বছর কেটে গেছে, তা বাটারফ্লাই তার জন্য অপেক্ষা করেছে। তার চোখে দীর্ঘদিনের অভিমান জমে থেকেও কখনো তাকে ছেড়ে যায়নি। একসময় এই মেয়েটা তাকে সহ্য করতে পারত না, আর এখন তার পুরো পৃথিবীটা যেন এই মেয়ের চারপাশে আবর্তিত হচ্ছে। মুখের নরম হাসি নিয়ে সে ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে যায়। আজ রুহি হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। সামান্য মেকআপ, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে সে এতটাই সুন্দর লাগছে, যেন আলোহীন রাতেও তার চারপাশে আলো ছড়িয়ে আছে। কৃষ সোফার সামনে এসে একটু ঝুঁকে পড়ে তাকে কাছ থেকে দেখতেই মনে হয় রুহির ক্লান্তি, তার নরম শ্বাস, তার ঘুমন্ত মুখ, সবকিছুই তাকে অদ্ভুত শান্তি দিচ্ছে। তার দৃষ্টি পড়ে রুহির শাড়ির আঁচলটা গড়িয়ে গেছে, যার ফলে তার ফর্সা কোমল উদরটা উন্মুক্ত প্রায়। কৃষের বুকটা কেমন ধক করে ওঠে। সে এগিয়ে গিয়ে আস্তে করে রুহির ওপর হাত রাখে, তারপর খুব ধীরে, খুব নরম করে রুহির উদরে একটা চুম্বন রাখে। চুম্বনটা এত গভীর, এত ভালোবাসায় ভরা, যেন সে তার সব ক্লান্তি মুছে দিতে চাইছে। চুম্বনের স্পর্শে ঘুমের মধ্যেই রুহির শরীরটা হালকা কেঁপে ওঠে। সে একটু নড়ে ওঠে, শ্বাসটা দ্রুত হয়। তার কপালের ভাঁজ খুলে যায়। অর্ধঘুমে, আধা চেতনায় রুহি খুব আস্তে ফিসফিস করে বলে, কৃষ। আর সেই একটি ডাকেই কৃষের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এমন স্বরে রুহি তাকে অনেক বছর আগে ডেকেছে।
ক্রিস একটু ঝুঁকে রুহির কান বরাবর মুখ নিয়ে আসে। তার নিঃশ্বাস রুহির কানে লাগতেই রুহির শরীরটা কেঁপে ওঠে। ক্রিস, বাটারফ্লাই, উঠে ফ্রেশ হয়ে নাও। ঘুমে ঝাপসা চোখে রুহি নড়েচড়ে উঠে, গলার স্বরটা ভাঙা। মম, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। ক্রিস মাথা নাড়িয়ে হালকা স্বরে বলে, সারাদিন এমনই ছিলে, ফ্রেশ না হলে শরীর খারাপ করবে। তারপর কোনো কথা না বলে রুহিকে তার এলোমেলো অবস্থাতেই হাতে কোলে তুলে নেয়। রুহি অবাক হয়ে বলে, কি করছেন? ক্রিস উত্তর দেয় না, শুধু বুকের কাছে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ফ্রেশ করাবো তোমাকে, তুমি ঘুমাও। রুহি হেসে ফেলে। হেসে মুখটা ক্রিসের বুকে লুকিয়ে ফেলে, এমনভাবে লুকায় যেন ইচ্ছে করলেই পুরোপুরি ক্রিসের ভেতরে ঢুকে যেতে পারত। ক্রিসের গা দিয়ে শিহরণ নেমে যায়। সে রুহিকে কোলে নিয়েই ওয়াশরুমে ঢোকে। তারপর খুব ধীরে, পরম যত্নে রুহির প্রত্যেকটা অলংকার, শাড়ি, পিন সব খুলে দেয়। তার গায়ে তোয়ালে জড়িয়ে দেয়। রুহির গাল লজ্জায় রাঙা হয়ে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখ নামিয়ে। ক্রিস তার মুখে পানি ছিটিয়ে দেয়, হাত মুখ ধুয়ে দেয়, চুল ঠিক করে দেয়। এভাবে যত্ন পেয়ে রুহির বুকের ভেতরটা কেমন নরম হয়ে যায়। সে আবার কিছু বলতে চায়, কিন্তু লজ্জায় শব্দ বের হয় না। সবকিছু শেষ হলে ক্রিস আবার তাকে কোলে তুলে নেয়, এইবার আরো শক্ত করে। রুহির হৃদস্পন্দন তার বুকের সাথে লেগে থাকে। রুমে ঢুকে বিছানায় খুব কোমলভাবে তাকে শুয়ে দেয়। রুহি ভ্রু কুঁচকে বলে, আমি ড্রেস পরব তো, এভাবে শুয়ে দিচ্ছেন কেন? ক্রিস নিচু হয়ে রুহির মুখের ওপর পড়ে থাকা চুলটা সরিয়ে দেয়। তার চোখে চোখ রেখে বলে, ড্রেস পরা লাগবে না, সেই তো কষ্টকে আমাকেই খুলতে হবে। রুহি হকচকিয়ে বলে, হ্যাঁ তো, এখন না, আমি ঘুমাবো। ক্রিস হেসে বলে, কাল তো মুসুর সোনা মামাবাড়ি দিয়ে চলে আসবে। আজকে একটু বেশি করে আদর করেনি তোমাকে? প্লিজ বাটারফ্লাই। রুহি জানে ক্রিসের এই আবদার সে কখনোই ফেলতে পারে না। তার বুকটা কেমন নরম হয়ে আসে। ধীরে ধীরে হাত বাড়িয়ে ক্রিসের শার্টের বোতাম খুলে দেয় সে। নরম স্বরে বলে, লাইটটা নিভিয়ে দিন প্লিজ। ক্রিস ফিসফিস করে, থাক, আজ আমি মন ভরে সব দেখব। রুহির গাল লজ্জায় আরো লাল হয়ে যায়। তার শ্বাস দ্রুত হয়ে আসে। ক্রিস এগিয়ে এসে রুহির গলার কাছে মুখ ঘষে। রুহির সারা শরীরে কাঁপন নেমে যায়। ক্রিস মুখ তুলে রুহির দিকে তাকায়। রুহির চোখ বন্ধ, চোখের পাতায় হালকা কাঁপুনি। ওই দৃশ্য তাকে পুরোপুরি টেনে নেয়। সে ধীরে ঝুঁকে এসে রুহির চোখের পাতায় একটা নরম, গভীর চুম্বন এঁকে দেয়। রুহির ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। ক্রিস আরও কাছে আসে। তার নরম গোলাপি ঠোঁটে আয়ত্তহীন, আবেগমাখা চুম্বন রাখে। রুহির হাত উঠে যায় ক্রিসের খোলা পিঠের ওপর। আঙুলের আদরে তার শ্বাস থমকে যায়। ক্রিস ধীরে নিজের ভর নামিয়ে দেয়। রুহির ওপর একটা নিঃশব্দ, উষ্ণ নিশ্চিন্ততায় ভর করে। রুহির শেষ বস্ত্রটুকু আস্তে, কোমল স্পর্শে সরিয়ে ফেলে সে, যেন মাঝের সব দূরত্ব আজ অবশেষে ভেঙে দিচ্ছে। রুহি নিজেই ক্রিসকে আরো কাছে টেনে নেয়, নিজের দিকে জড়িয়ে নেয়, কোনো লাজ ছাড়াই, যেন আজ সে তাকে পুরোপুরি নিজের করে পেতে চায়। ক্রিস হেসে ওঠে, তার হাত ধরে বিছানায় আলতো চাপ দেয়। রুহির সারা শরীর তার তীব্র, তৃষ্ণার্ত চোখের সামনে। ক্রিস, ইউ লুক সো হন্টিংলি বিউটিফুল, ইট ইজ ড্রাইভিং মি ওয়াইড। রুহি লজ্জায় চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার শ্বাসে উত্তাপ ছড়িয়ে দেয়। ক্রিস ধীরে এগিয়ে এসে রুহির সারাংশ জুড়ে তার ঠোঁটের কোমল স্পর্শ ছড়িয়ে দেয়, যা রুহিকে পুরোপুরি দিশেহারা করে তোলে। ক্রিসের পরিপূর্ণ, শক্ত হাতের উষ্ণ সন্ধানী স্পর্শ রুহির সর্বাঙ্গে ঘুরে বেড়ায়। সে যেন আজ চাইছে রুহিকে গভীরতম ভাবে নিজের ভেতর ভরে নিতে, গভীরে আরো গভীরে ডুবে যেতে। রুহির সারা দেহ কেঁপে ওঠে, তাদের নিঃশ্বাস, হৃদস্পন্দন, স্পর্শ সব মিলিয়ে একটা নীরব, উষ্ণ, ঘনিষ্ঠ রাত। জনকে একসাথে টেনে নেয়। রুহির বুক ওঠানামা করছে দ্রুত। তার আঙুলগুলো আঁকড়ে ধরেছে চাদর। ক্রিস আও কাছে আসতেই রুহির শ্বাস আরো অগোছালো হয়ে যায়। লাজ, ভয়, উত্তেজনা সব মিলেমিশে তার চোখ জ্বলজ্বল করছে। ক্রিস হাত দিয়ে রুহির মুখটা নিজের দুহাতে মাঝে নিয়ে বলে, আজকে আমি একদমই কন্ট্রোলে নেই বাটারফ্লাই, বেশি কষ্ট হলে বলবি।
রুহি উত্তর দিতে পারে না, শুধু চোখ বন্ধ করে মাথা নেড়ে দেয়। একটা নিঃশব্দ আত্মসমর্পণ। পরের মুহূর্তে তাদের জনের মাঝে থাকা শেষ সীমাটুকুও ভেঙে যায়। ঘরটা নিস্তব্ধ, কিন্তু বিছানা শিউরে উঠতে থাকে তাদের সাথে তাল মিলিয়ে। ক্রিস রুহিকে বুকে জড়িয়ে গভীর এক ছন্দে হারিয়ে যায়। তার নিঃশ্বাস রুহির গোছালো চুলের ভেতর গরম হয়ে লাগে। রুহি শ্বাস নিতে ভুলে যায়। ক্রিসেকে সামলাতে নাজেহাল হয়ে পড়ে, তবুও হাত কি আরও শক্ত করে তার কাঁধে গেঁথে ধরে। রাতের মধ্যে তাদের শরীর, শ্বাস আর অনুভূতি একটাই স্রোতে মিলেমিশে যায়, যেখানে সময় থেমে থাকে শুধু তাদের জনের জন্য। ক্রিস যেন থামতেই জানে না, তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি ছন্দ রুহির ভেতরের সব সুরকে জাগিয়ে তোলে। রুহির ঠোঁট কাঁপে, চোখ বুজে তীব্র শ্বাস ফেলে। ও যেন অর্ধেক লজ্জায়, অর্ধেক আবেগে ভেঙে পড়ে। ক্রিস নরম কণ্ঠে ফিসফিস করে, হোল্ড অন এ লিটল মোর ফর মি। আর তারপর রাতটা বয়ে নিয়ে যায় তাদের জনের সবটুকু ভালোবাসা, তীব্রতা, সব কান্না, সব কম্পন একটানা গভীর, বন্ধ না হওয়া মিলনের মতো। ঘর, বাতাস, বিছানা সব তাদের জনের অনুভূতিতে ডুবে যায়, যতক্ষণ না রাত নিভে আসে ধীরে ধীরে, নিঃশব্দে। রাতের মিলনের পর পুরো ঘরটা ছিল শান্ত আর ভারী নিঃশ্বাসে ভরা। সকালের প্রথম আলোটা জানালা দিয়ে ঢুকে ধীরে ধীরে বিছানার দুজনকে ছুঁয়ে যায়। রুহি প্রথমে নড়ে ওঠে, তার ক্লান্ত শরীরটা এখনো উষ্ণ। তার বুকে মুখ গুজে শুয়ে আছে ক্রিস, এখনো গভীর ঘুমে। রুহি চোখ খুলে ক্রিসের দিকে তাকাতেই দেখে লোকটা ঠিক শিশুদের মতো শান্ত হয়ে আছে, এক হাত এখনো শক্ত করে তার কোমরের ওপর রাখা। রুহির গাল লাল হয়ে ওঠে। আগের রাতের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাঁপুনি মনে পড়তেই তার বুকটা ধীরে ধীরে ঢেউ তোলে। একটু নড়তেই ক্রিসের ভুরু কুঁচকে যায়। সেকেন্ড খানেক পরেই সে আধো ঘুমের স্বরে বলে, বাটারফ্লাই, আর একটু ঘুমাতে দে। রুহি লজ্জায় হেসে আবার তার বুকে লেগে যায়। আপনার মেয়ে চলে আসবে, উঠুন। ক্রিস আধো চোখ খুলে তার কপালে চুমু রাখে। রুহি চোখ বন্ধ করে। ক্রিস, কালকে ম্যাচটা কেমন লেগেছে বাটারফ্লাই? রুহি লজ্জায় ক্রিসের বুকে হাত রেখে বলে, আপনি একটা অসভ্য, আমি এখনো হাঁফিয়ে যাই আপনাকে সামলাতে। ক্রিস হালকা টান দিয়ে তাকে আবার কাছে টেনে নেয়। ক্রিস, আই নো বাটারফ্লাই, মাইন্ড ইজ এ বিট টু বিগ ফর ইউ। ক্রিসের কথায় উহি কানক দিয়ে গম থোয়াবেও মনে হয়। উহি অসভ্য লোক, চুপ করুন। ক্রিস, ওকে বাটারফ্লাই, কিন্তু এখনই একটা মর্নিং কিস চাই। রুহি চোখ পাকালেও কয়েক সেকেন্ড পরে নরমভাবে তার ঠোঁটে আঙুল ছোঁয়। ঠিক আছে, একটা। রুহি লজ্জায় গাল লাল করে ফেলে। এর আগেই ক্রিস তার চিবুকটা হালকা আঙুলে তুলে ধরে। তাদের চোখ দুটো মুহূর্তের জন্য আটকে যায়। রুহির চোখের পাতা কাঁপে, শ্বাসটা থেমে আছে। ধীরে, খুব ধীরে রুহি এগিয়ে আসে। রুহি প্রথমে খুব নরম একটা চুমু রাখে তার ঠোঁটের কোণায়। ক্রিস চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। তার হাত টেনে নেয় রুহির কোমর। রুহি আরো লজ্জা পায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার এগিয়ে এসে এবার সরাসরি তার ঠোঁটে একটা উষ্ণ, কোমল চুমু রেখে দেয়। ক্রিসের ঠোঁটের কোণে হাসি খেলে যায়। সে ধীরে বলে, এ এখন ভিটামিন এ হওয়া দোকা। রুহি মুখ লুকিয়ে ফেলে তার বুকে, আর ক্রিস তাকে শক্ত করে জড়িয়ে ধরে আরো একটু কাছাকাছি টেনে নেয়। পুষ্প সারা রাত কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। হাতে এক মুহূর্তের জন্য ঘুম চোখে আসেনি তার। আর আয়ান তার পাশে বসে চেষ্টা করেছে তাকে সামলানোর। এমন মানুষ খুব কম পাওয়া যায়, যার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য কাঁদছে, তবুও সে সান্ত্বনা দিচ্ছে মন থেকে। ভোরের দিকে কান্না করতে করতে শেষমেশ পুষ্প ঘুমিয়ে পড়ে। আয়ান আস্তে করে তাকে কোলে তুলে খাটে শুয়ে দেয়, চাদর টেনে দেয় যেন ঠান্ডা না লাগে। তারপর রান্নাঘরে ঢুকে যায়। যদিও রান্নায় তার কোনো অভিজ্ঞতা নেই, তবুও ইউটিউব দেখে দেখে পুষ্প জন্য নুডলস বানানোর চেষ্টা শুরু করে। অবশেষে বানিয়েও ফেলে। ঠিক তখনই, পুষ্প, কি করছেন আপনি? আয়ান চমকে পিছনে তাকায়। দেখে অবাক হয়ে যায়। দরজার সামনে লাল টুকটুকে থ্রি পিস পরে দাঁড়িয়ে আছে পুষ্প। চোখ ফুলে আছে, মুখ ক্লান্ত, তবু তাকে আজ অদ্ভুত শান্ত লাগছে। আয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। পুষ্প লজ্জা পেয়ে হাত নাড়ে। শুনছেন? আয়ান একটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? পুষ্প আস্তে এগিয়ে এসে বলে,
আমরা কি অন্য কোথাও থাকতে পারি না? আমি এখানে থাকতে চাই না। আয়ান নরম গলায়, আগে খেয়ে নাও, তারপর কথা বলি। সে পুষ্পকে হাতে চেয়ারে বসায়। টেবিলে লুডেন্স রেখে বলে, নিন ম্যাডাম, খেয়ে বলুন কেমন হয়েছে। খারাপ লাগলেই বাইরে থেকে আনাবো। পুষ্প অবাক হয়ে তাকিয়ে থাকে। এ মানুষটা এত কিছু করছে কেন? শুধু তাকে বিয়ে করেছে বলে, নাকি তার কষ্টটা সত্যি এত গুরুত্ব দিয়ে বুঝতে চায়? তবু সে চামচের লুডেন্স তুলে মুখে দেয়, আর সঙ্গে সঙ্গে চোখ বড় হয়ে যায়। ঝাল, প্রচণ্ড ঝাল। সে পানি খেতে খেতে শ্বাস নেয়। আয়ান তাড়াতাড়ি কাছে আসে। কি হলো? অনেক ঝাল হয়েছে। দাঁড়াও, চকোলেট এনে দিচ্ছি। পুষ্প তাকে থামিয়ে দেয়। না, কিছু লাগবে না। আপনি শুধু আমার কথা শুনুন। আয়ান শান্ত স্বরে বলো। পুষ্প চোখ নামিয়ে বলে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। এক মুহূর্ত আর থাকতে চাই না। আয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর বলে, আমার নিজের একটা ছোট বাড়ি আছে। সব গুছাতে 2 দিন লাগবে। 2 দিন পর তোমাকে নিয়ে যাব। পুষ্প মাথা নাড়ে, চোখ ভিজে ওঠে, গলা কাঁপিয়ে বলে, না, আপনি এখনই আমাকে নিয়ে যান। কিছু গুছানোর দরকার নেই। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, প্লিজ। আয়ান ধীরে মাথা নাড়ে। একটা নরম, ভরসা দেওয়া হাসি দেয়। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। চলো, আমরা এখনই বের হয়ে যাই। আজকের দিনটা যেন একটু অন্যরকম। খান ম্যানশনের নীরবতা আজ নেই। অনেকদিন পর যেন সুখের একটা আলো সবাইকে ছুঁয়ে যাচ্ছে। বাড়ির কোণে কোণে হালকা উষ্ণতা। কিছুক্ষণ আগেই কৃষ মুস্কানকে মামাবাড়ি থেকে নিয়ে এসেছে। মুস্কান বাড়ি ঢুকতেই পুরো বাড়িটাই যেন হেসে উঠল। এদিকে পুষ্প আর আয়ানকে রুহি ফোন করে ডেকে নিয়েছে এই বাড়িতে। কৃষের মুখে সে শুনেছে আয়ান একা থাকে, আর তার ঘরটাও খুব ছোট। তাই রুহি ঠিক করেছে, যতদিন না আয়ান একটা ভালো ঘর পাচ্ছে, ততদিন আর পুষ্প এই বাড়িতেই থাকবে। আয়ান প্রথমে মানতে চায়নি, স্বভাবসুলভ নরম হাসি দিয়ে বলেছিল, না রে, থাক, আমি ম্যানেজ করে নেব। কিন্তু কৃষের ধমক শুনেই শেষমেশ রাজি হতে হয়েছে তাকে। রুহির চোখে তখন যেন স্বস্তির ছায়া। ওদের জনকে নিরাপদ স্থানে রাখতে পারছে, এটুকুই তার কাছে বড়। কৃষ, আয়ান আর মুস্কান ছাদে উঠেছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে পুরো দিনটার ক্লান্তি মিলিয়ে যাচ্ছে। মুস্কান ছোট ছোট পায়ে দৌড়ে ছাদের এক কোণা থেকে আরেক কোণায় ঘুরে বেড়াচ্ছে। নিচতলার রান্নাঘরটা আজ অদ্ভুত উষ্ণতায় ভরা। রুহি চুলে ক্লিপ গোজা, কড়াইতে সবজি নাড়ছে। মশলার গন্ধ ঘরময় ছড়িয়ে পড়ছে। পাশে পুষ্প দাঁড়িয়ে সবজি কাটছে, তবে তার মুখে কেমন যেন অস্থিরতা, বা বাউরিকে দেখছে। হঠাৎ উহি আর চুপ থাকতে না পেরে ধীরে ধীরে পুষ্প দিকে তাকাল। উহি, আমায় এভাবে কেন দেখছো? পুষ্প চমকে তার দিকে ফিরল। পুষ্প, তুমি অনেক ভাগ্যবতী। জীবনে এত ভালো জীবনসঙ্গী পেয়েছ, তার ভালোবাসা পেয়েছ, একটা বাচ্চাও আছে। রুহি গ্যাসটা কমিয়ে সবজির বাটিতে হাত রাখল। আচ্ছা, তা তুমি বুঝি ভাগ্যবতী নও? পুষ্প চোখ বড় করে তাকালো। মনে হলো যেন প্রশ্নটা তার বুকের ভিতরে ঢুকে গেছে। রুহি এবার একটু দুষ্টুমি মেশানো স্বরে বলল, আচ্ছা, একটা কথা বলো, সেদিন যদি আয়ানের সাথে তোমার বিয়ে না হয়ে আমার বরের সাথেই হতো, তুমি কি খুশি হতে? পুষ্প যেন বিদ্যুৎ খেয়ে চমকে উঠল। আরে না, ছি ছি, তা কেন? তার হাতের ছুরি প্রায় পড়ে যাচ্ছিল। রুহি হালকা হেসে বলে, তাহলে তুমি অখুশি হলে কি কে? তোমারও তো খুব ভালো বর আছে। তুমিও সংসার করবে, ভবিষ্যতে তোমারও বাচ্চা হবে, সবই হবে। পুষ্পর গাল হালকা লাল হয়ে উঠল। ছুরির কাটার শব্দ থেমে গেল। সে ধীরে চেয়ে রইল রুহির দিকে। ধীরে ধীরে ফিসফিস করে বলে, সত্যি হবে? না মানে, আয়ান ভাই আমাকে অনেক সাপোর্ট করেন, কিন্তু উনি কি কোনো দিন আমাকে ওয়াইফ হিসেবে দেখবেন? রুহি এবার পুষ্পর কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বলে, মানে কি? আয়ান তোমাকে ভালোবাসে, তাই তো কৃষ তোমাদের বিয়ে দিয়েছে। পুষ্পর বুকের ভিতর ধক করে উঠল। তার মনের মধ্যে ভেসে উঠল সেই রাত, আয়ানের প্রথম চুমু। তখন পুরো শরীর কেঁপে উঠেছিল তার। পুষ্প খুব আস্তে বলল, উনি সত্যি আমায় ভালোবাসেন। রুহি হেসে পুষ্পর কাঁধে হাত রাখল। তার চোখে বড় বোনের মতো আদর।
পুষ্পর চোখ চিকচিক করছে, কিন্তু মুখে শিশুর মতো লজ্জা। রুহি নরম গলায় বলল, আচ্ছা শোনো, তুমি কি চাও আমার মতো সুখের সংসার করতে? তোমার বর তোমাকে ভালোবাসবে, তোমরা সংসার হবে, তোমাদের বাচ্চা হবে, এগুলো চাও? পুষ্প এপ্রনের কোণা মুচড়াতে লাগলো। গাল জ্বলছে লজ্জায়। ধীরে ধীরে মাথা নাড়ল। রুহি হাসল। আরে লজ্জা পেও না। আমি তোমাকে যা যা বলছি, তুমি শুধু সেগুলো করো। পুষ্প মাথা নাড়তে লাগলো, চোখ নিচে, ঠোঁটে লাজুক হাসি। ছাদের নরম বাতাস বইছে। আকাশে লালচে আলো, দিনের শেষ উষ্ণতা টিকে আছে। কৃষ আর আয়ান রেলিংয়ের কাছে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎই মুস্কান দৌড়াতে দৌড়াতে শ্বাস হাঁপাতে হাঁপাতে এগিয়ে এল। হাঁপাতে হাঁপাতে বলল, আব্বু, কোলে। কৃষ হাসল, চোখ মুখ নরম হয়ে গেল। সে নিচু হয়ে মুস্কানকে কোলে তুলে নিল। মেয়েটা কৃষের গলা জড়িয়ে ধরল। কৃষ, এত দৌড়াদৌড়ি করছো কেন, আমাকু চুকু? মুস্কান খুব গম্ভীর মুখ করে তাকালো কৃষের দিকে। মুস্কান, আব্বু, আমার একতা ভাই লাগবে। কথাটা শুনে আয়ান হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে বলে, চিন্তা করো না, তোমার আব্বু খুব তাড়াতাড়ি আনবে। কৃষ সঙ্গে সঙ্গে আয়ানের দিকে রাগী চোখে তাকালো। একদম চুপ থাক, তাই বৃষ্টি। মুস্কান সেই চোখ দেখে ব্যাপারটাই ধরতে পারল না। সে কৃষের গালে হাত রেখে বলল, ভাই এনে দেবে তো আব্বু? কৃষ নরম গলায় বলে, তোমার ভাই আসবে, কিন্তু সেটা তোমার আয়ান চাচু দেবে। মুস্কান খুশিতে হাত চাপড়ে উঠল। তাহলে তো খুব মজা। আয়ান চাচু, তাড়াতাড়ি আনো। আয়ান বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আরে হায়, আমি কথা দিয়ে ভাই আনবো। কৃষ আয়ানের পিঠে একটা চাপড় মারল। জনেই হাসিতে লুটোপুটি। এদিকে মুস্কান আবার মুখ কুঁচকে গম্ভীর হলো। মুস্কান, আমার আব্বু যেমন ভাবে এনেতে, সেভাবেই আনবে। আব্বু, তুমি আয়ান চাচুকে সিটিয়ে দাও তো। আয়ান এতটাই ভড়কে গেল যে তার মুখের হাসিটা শুকিয়ে গেল। সে গলা খাকারি দিয়ে দাঁড়িয়ে রইল। কৃষ মাথা নিচু করে হেসে বলল, শুধু আয়ান চাচু পারবে না, তোমার পুষ্প চাচিকেও হেল্প করতে হবে। মুস্কান যেন বড়দের মতো বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। মুস্কান, ওতে তো এখন আমি পুষ্প চাচির সাথে জরুরি মিটিং যাব। আব্বু, আমাকে নামাও। কৃষ কপালে হাত চাপালো, ওই ড্রামা কুইন। ঠিক আছে, ঠিক আছে, নামিয়ে দিচ্ছি। কৃষ তাকে নিচে নামাতেই মুস্কান সোজা সিঁড়ির দিকে দৌড়ে গেল। যেন দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব এখন তার কাঁধে। মুস্কান অদৃশ্য হতেই কৃষ আর আয়ান্দু জনেই হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে চোখে পানি চলে এলো। ছাদের বাতাসে তাদের হাসির শব্দ গমগম করে উঠল। বাড়ির উপর আজ যেন সত্যি সুখের দিন নেমে এসেছে। মুস্কান সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে নিচে নেমে এলো। তার ছোট ছোট পায়ে নুপুর ঝুমঝুম শব্দ করছে। চোখ দুটো রীতিমতো গোল, যেন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই গলা চড়িয়ে বলল, পুষ্প চাচি, জরুরি মিটিং। পুষ্প চমকে তাকাল। রুহি হেসে ফেলল, কারণ ও জানে এই মেয়ে আবার কোনো আবদা নিয়ে এসেছে। পুষ্প এগিয়ে হেসে হাঁটু গেড়ে বসল। কি হয়েছে বেবি? মুস্কান খুব সিরিয়াস মুখ করে পুষ্পর দুই গাল নিজের ছোট্ট হাত দিয়ে ধরে বলল, চাচি, তোমাকে একটা ভাই আনতে হবে। এতনি প্ল্যান করতে হবে। পুষ্পর মুখ হা হয়ে গেল। তার গাল লাল হয়ে উঠল, চোখ বড় বড়। কি কি আনতে হবে? মুস্কান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। একটা ভাই। আয়ান চাচুকে তুমি হেল্প করবা, বুঝে তো? রান্নাঘরের এক কোণ থেকে রুহি চেপে রাখা হাসি সামলাতে পারছিল না। তবুও গম্ভীর স্বরে বলল, তুমি ছোট। মুস্কান এরকম কথা ছোট বলেন না কেমন? পুষ্প তো একেবারে লাল টকটকে। পুষ্প, মুস্কান, এগুলো তুমি কোথা থেকে শিখলে? মুস্কান গালে হাত দিয়ে বড়দের ভঙ্গিতে বলল, আব্বু শিখাবে বলেতে। তুমি আয়ান চাচু এত সাথে শিখে নিও। একথা শুনে রুহি আর হাসি ধরে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। পুষ্প লজ্জায় মুখ ঢেকে ফেলল। মুস্কান আবার গম্ভীর হলো। পুষ্পর হাত ধরে রান্নাঘরের মাঝে দাঁড় করিয়ে দিল। পুষ্প চাচি, এখন মিটিং শুরু। প্রথম কথা, তুমি আয়ান চাচুকে লাভ করলো। পুষ্প অবাক হয়ে বলে, কি কি? মুস্কান জিভে জিভ লাগিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, আহ চাচি, ভাই আনতে হলে তো লাভ লাগে। রুহি এবার চেয়ারে বসে পড়ে হাসতে হাসতে পেট ধরে বলল, হে আল্লাহ, কি সর্বনাশ। পুষ্প কেমন কাপা গলায় বলল, মুস্কান,
এইসব কথা ছোটরা বলে না। তুমি কিছু ভুল শুনেছ। মুস্কান মুখ ভার করে হাত গুটিয়ে নিল। তুমি কি আয়ান চাচুকে ভালোবাসো না? পুষ্প হঠাৎ থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল। রুহিও চুপ হয়ে তাকিয়ে রইল। ছোট্ট মুস্কানের চোখে খুব আন্তরিক আশা, যেন সে সত্যি কিছু গুরুত্বপূর্ণ বুঝতে চায়। পুষ্প ধীরে ধীরে বলল, হ্যাঁ, ভালোবাসি, খুব। মুস্কান খুশিতে হাত তালি দিল। ব্যাস, তাহলেই ভাই আতবে। চলো এখনই আয়ান চাচুর কাছে যাই। পুষ্প মাথা ধরে বসে পড়ল। হায় আল্লাহ, আমি গেলাম। রুহি এগিয়ে এসে পুষ্পর পিঠে চাপড় দিল। চলো, চলো, এখন এই মামলার সমাধান লাগবে। মুস্কান দুইজনের হাত ধরে টানতে লাগলো। রুহি হাসছে। রাত নেমে এসেছে। চারদিক গাঢ় অন্ধকারে ডুবেছে। জানলার বাইরে শুধু ঝিঝি পোকার শব্দ। বাড়ির ভেতর নিস্তব্ধতা। সবাই রাতের খাবার খেয়ে যার যার ঘরে চলে গেছে। পুষ্প ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এল। মুখে ক্লান্তি আর লজ্জার মিশ্র ভাব। ঘরে ঢুকতেই দেখে আয়ান সোফায় লম্বা হয়ে শুয়ে আছে। পুষ্প ভ্রু কুঁচকে আসতে কে বলে, আপনি সোফায় শুয়েছেন কেন? এত বড় খাট থাকতে? আয়ান চমকে উঠে বসে পড়ল। মনে হলো সে কিছু ভুল শুনল। তার চোখে বিস্ময়। পুষ্প কি তবে তাকে একই খাটে শোয়ার ইশারা দিচ্ছে? পুষ্প একদম শান্ত গলায় আবার বলল, কি হলো, কি ভাবছেন? আয়ান গলা শুকিয়ে ফেলল। হ্যাঁ, না, না, কিছু না। আমি খাটে শুলে তোমার কোনো অসুবিধা হবে না। পুষ্প মাথা নিচু করে নরম স্বরে বলল, অসুবিধা কেন হবে? আপনি তো আমার হাজবেন্ড। আপনার আমার সাথে ঘুমানোর পুরো অধিকার আছে। আয়ানের বুক ধরফিয়ে উঠল। সে বিশ্বাস করতে পারে না এই মেয়েটা সত্যি পুষ্প। তো পুষ্প ধীরে ধীরে এগিয়ে এসে আয়ানের হাত ধরল। তার হাত ঠান্ডা, লাজুক, নরম টান দিয়ে বলল, আসুন। সে আয়ানকে নিয়ে খাটে বসাল। তারপর নিজে উঠে খাটের এক পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে, নিঃশ্বাস হালকা কাঁপছে লজ্জায়। আয়ান শুকনো ঢোক গিলল। তার বুকের ভেতর কেমন যেন জোরে ধুকধুক করছে। ধীরে ধীরে সে পুষ্পর পাশে শুয়ে পড়ল। পাশ থেকে পুষ্পর মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা চোখ বন্ধ করে আছে। গাল লাল, নিঃশ্বাস একটু দ্রুত। হঠাৎ যেন নিজের অজান্তেই আয়ান একটু কাছে এগিয়ে এল। মনে হচ্ছিল পুষ্পর চেহারাটা আলোতে আরো ভালোভাবে দেখতে চায়। ঠিক তখনই পুষ্প হঠাৎ হাত বাড়িয়ে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ানের বুকের উপর মাথা রেখে বলল, ঘুমিয়ে পড়ুন, রাত হয়েছে। আয়ান সম্পূর্ণ স্তব্ধ। তার চোখ বড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেওয়া পুষ্পর কাছ থেকে সে আশা করেনি। এক মুহূর্ত পর তার ঠোঁটে ধীরে একটা হাসি ফুটে উঠল। সে খুব নরমভাবে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিল। আঙ্গুলগুলো চুলে হারিয়ে গেল। আয়ান আলতো করে তাকে নিজের বাহুর মধ্যে টেনে নিল। তার চোখ বন্ধ হয়ে আসছে। আজ বহুদিনের পরে তার ভিতরে একটা শান্তি, নরম উষ্ণতা। কারণ তার প্রেয়সী আজ তার বুকের উপর ঘুমোচ্ছে। তার স্ত্রী আজ তার বাহুর ভেতর। তার পৃথিবী আজ ঠিক তার পাশে। মুস্কান মুখ গোমরা করে খাটে বসে আছে। ক্রিস রুমে ঢুকতেই তাকে দেখতে পায়। ক্রিস এগিয়ে গিয়ে মুস্কানের পাশে বসে তাকে কোলে তুলে নেয়। মুস্কান, সে যাও আব্বু, আমি রেতে আতি। ক্রিস ভুরু কুচকে তার গালে চুমু খায়। ক্রিস, কি হলো সোনা, কেন রাগ করেছ? মুস্কান মুখ বেঁকিয়ে বলে, তোমার বউ আমার চোতলে তো খেয়ে নিয়েছে। ক্রিস হেসে ফেলে। চকলেটটা সে রুহির জন্যই এনেছিল, কিন্তু প্যাকেট দেখে মুস্কান রেগে আছে। ক্রিস, কোনো ব্যাপার না সোনা, আম্মু তো ছোট। মুস্কান সাথে সাথে পাল্টা উত্তর দেয়, আম্মু ছোট, তাহলে আমি কি? ক্রিস মৃদু হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, তুমি তো আমার আম্মু। তোমাকে কাল অনেক চকলেট এনে দেব। মুস্কান একটু চোখ বড় করে। পাক্কা। ক্রিস তার নাকে নাক ঠেকিয়ে, পাক্কা। 1 মাস পর মুস্কান সারা বাড়ি জুড়ে ছোট্ট পায়ে দৌড়ে বেড়াচ্ছে। তার হাসির শব্দে বাড়িটা ভরে উঠছে। পেছনে থেকে রুহি ছুটছে, এই দাঁড়া, আজ তোকে ছাড়ব না। হাসতে হাসতে মুস্কান সিঁড়ি বেয়ে নেমে এল। ছোট ছোট পায়ে দৌড়াতে গিয়ে হঠাৎ করে ডাইনিং এর পাশের রাখা সোফায় বসে থাকা পরস্পর কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। পুষ্প হেসে ওকে বুকে জড়িয়ে ধরতেই রুহি ভান করার আগে বলল, পুষ্প, আজ কিন্তু তুমি ওকে বাঁচাতে পারবে না। ভীষণ দুষ্টু হয়ে গেছে। পুষ্প আদর করে মুস্কানের চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করল, আবার কি করেছ মুসু সোনা?
মুস্কান চোখ বড় বড় করে একদম নিরীহ গলায় বলে, কিচ্ছু না। আমি শুধু বলেতি আব্বু আরো সুন্দরী বউ রিজার্ভ করে। পুষ্প হেসে ওঠে মুস্কানের কথায়। রুহি ভ্রু কুঁচকে মুস্কানের দিকে তাকিয়ে বলে, তাই নাকি? তোমার আব্বু খুব হ্যান্ডসাম তাই না? বলতে বলতে রুহি মজা করে হাত তুলল, হালকা একটা মার দেবে বলে। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে কৃষ আর আয়ান ঘরে ঢুকল। দৃশ্যটা চোখে পড়তেই কৃষ দৌড়ে এসে রুহির হাতটা ধরে ফেলল। কৃষ, কি হয়েছে? বাটারফ্লাই, আমার কুচুকুটাকে মারছো কেন? রুহি, এই যে আপনি, আপনার আদরেও আরো বিগড়ে যাচ্ছে। আপনি ওকে। কথাটা শেষ করার আগেই রুহির মুখের রং বদলে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে এল, মাথাটা হালকা করে দুলে উঠল। কৃষ, এই একটা শব্দ বলেই রুহির শরীরটা ঢলে পড়ল। 1 সেকেন্ডও দেরি করেনি কৃষ। সে শক্ত করে রুহিকে ধরে ফেলল। রুহি। পরের মুহূর্তেই সবাই আতঙ্কে ছুটে এলো। কৃষ রুহিকে কোলে তুলে নিল। তার হাত দুটো কাঁপছে, বুকের ভেতরটা হুহু করে উঠছে। বাটারফ্লাই, চোখ খোলো, প্লিজ, আমার দিকে তাকাও। রুহি নিথর, কোনো সাড়া নেই। কৃষ কপালটা রুহির কপালে ঠেকিয়ে বলে, এইভাবে আমাকে ভয় দেখিও না, আমি পারবো না, আমি একদম পারবো না। মুস্কান ভয়ে কাঁদতে কাঁদতে রুহির পা জড়িয়ে ধরল। আম্মু, আম্মুরটি হলো। আম্মু কথা বলতেন না তেন। কৃষের চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। কিছু হবে না সোনা, আম্মু ঠিক হয়ে যাবে। আয়ান ফোনে ডাক্তারকে কল লাগাতে লাগাতে বলে, তুই ওকে ওপরের ঘরে নিয়ে যা। আমি ডাক্তার ডাকছি, এখনই। পুষ্প চোখে পানি নিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি রুমে নিয়ে চলো। কৃষ রুহিকে বুকের সাথে আঁকড়ে ধরে সিঁড়ি ভেঙে ওঠে রুমে নিয়ে যায়। কৃষ, তুমি আমাকে কথা দিয়েছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন চোখ বন্ধ করে আছো কেন? ঘরে ঢুকে সে রুহিকে বিছানায় শুয়ে দিল, কিন্তু হাত ছাড়ল না। রুহির ঠান্ডা হাত দুটো নিজের বুকে চেপে ধরে ফিসফিস করে বলল, আমি কিছু ভুল করেছি। তুমি রাগ করে আছো। চোখ খুললেই আমি 1000বার সরি বলবো, শুধু চোখটা খোলো। বাটারফ্লাই, প্লিজ, একবার চোখ খোলো। রুহি নিথর, কোনো সাড়া নেই। মুস্কান বিছানার এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। আব্বু, আম্মু ঘুমিয়ে গেতে। কেন উঠতেন না? কৃষ কাপা গলায় বলে, না সোনা, আম্মু ঘুমায়নি, একটু অসুস্থ হয়েছে, ঠিক হয়ে যাবে। ঠিক তখনই দরজায় তাড়াহুড়োর শব্দ। আয়ান দৌড়ে ঢুকে বলল, ডাক্তার এসে গেছে। পুষ্প সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। মাঝবয়সী একজন ডাক্তার আর এক নার্স ঘরে ঢুকলেন। ডাক্তার পরিস্থিতি বুঝে দ্রুত বললেন, কি হয়েছে? কৃষ প্রায় ভেঙে পড়া গলায় বলল, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে, কথা বলছিল। তারপর ডাক্তার আর কিছু না শুনে সঙ্গে সঙ্গে চেক আপ শুরু করলেন। নার্স, প্রেশার মাপো, পালস চেক করো। ডাক্তার রুহির চোখের পাতায় আলো ফেললেন, কবজি ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন। কৃষ নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছে। তার চোখ একবারও ডাক্তারের হাত থেকে সরছে না। কেমন আছে? ভয়ে ভরা গলায় কৃষ জিজ্ঞেস করল। ডাক্তার শান্ত গলায় বললেন, চিন্তা করবেন না, পালস একটু দুর্বল, তবে স্থিতিশীল। তিনি দিয়ে বুক পরীক্ষা করলেন, তারপর জিজ্ঞেস করলেন, এর আগে কখনো এমন হয়েছে? মাথা ঘোরা, অজ্ঞান হওয়া? কৃষ থমকে গেল। না, মানে, না, কখনো না। পুষ্প ধীরে ধীরে বলে, আপু খুব কাজ করে, ঠিকমতো খাওয়া দাওয়াকে না। ডাক্তার মাথা নাড়লেন। তাপ হালকা হেসে বললেন, কংগ্রাচুলেশনস, মিস্টার খান। আপনার স্ত্রী আবার মা হতে চলেছেন। কৃষ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। চোখ বড় বড় করে ডাক্তারকে আবার জিজ্ঞেস করল, সব সত্যি বলছেন? আরেকবার বলুন প্লিজ। ডাক্তার আবার হাসলেন। হ্যাঁ, একদম সত্যি। এই কথাটা শুনেই কৃষ হঠাৎ আনন্দে চেঁচিয়ে উঠল, বাটারফ্লাই, তুমি শুনেছ, আমাদের নতুন বেবি আসবে। কৃষের চিৎকারে রুহির কানে শব্দ গেল। সে ধীরে ধীরে চোখ খুলে দুর্বল গলায় বলে, কি হয়েছে? এত চেঁচামেচি কেন করছেন? কৃষ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আনন্দে পাগল হয়ে রুহিকে বিছানা থেকে কোলে তুলে ঘোরাতে শুরু করল। আমরা আবার বাবা মা হতে যাচ্ছ। পুষ্প হেসে বলে, কংগ্রাচুলেশনস, রুহি আপু, তোমার নতুন বেবি আসতে চলেছে। এতক্ষণে মুস্কান ধীরে ধীরে সবটা বুঝতে পারল। সে বড় বড় চোখে তাকিয়ে উত্তেজিত গলায় বলল, সব
সত্যি বলতো পুষ্প চাচি, আমার ভাই আসতে। আয়ান হেসে মাথা নাড়ল। হ্যাঁ গো মুসু, তোমার ভাই খুব তাড়াতাড়ি আসবে। রুহি সবার কথা শুনে একদম হতবাক। সে ধীরে ধীরে কৃষের দিকে তাকাল। কৃষক চুপ করে তাকিয়ে আছে তাদিকে, চোখে পানি আর মুখ ভরা হাসি। ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে মিস্টার খান, মিষ্টি নিয়ে চেক আপ করাতে আসবেন। আমি এখন চাই। এই বলে তিনি নার্সকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। পুষ্প মুস্কানকে কোলে তুলে বলল, চলো, আমরা মিষ্টি আনতে চাই। বলতে বলতে আয়ানের দিকে ইশারা করল। ইশারাটা বুঝে আয়ান হেসে কৃষে কাঁধে হাত রেখে বলল, কংগ্রাচুলেশনস ব্রো, আমরা মিষ্টি আনতে যাচ্ছি। ততক্ষণে তুই একটু রোমাঞ্চ চালিয়ে যেতে পারিস। ঘরে তখন শুধু হাসি, আনন্দ আর ভালোবাসার আবহ। রুহি আর কৃষ একে অপরের দিকে তাকিয়ে আছে। নতুন জীবনের খবরটা তাদের জনকেই নিঃশব্দে কাঁপিয়ে দিয়েছে। কৃষ রুহিকে কোলে নিয়েই ধীরে ধীরে কাছে টেনে নিল। রুহির নিঃশ্বাসে এখনো দুর্বলতা, চোখে বিস্ময় আর লাজের ছায়া। কৃষ্ণর বুকের ধোকধোকানি রুহি স্পষ্ট অনুভব করতে পারছে। কৃষ খুব আস্তে রুহির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, তুমি জানো আজ আমি কতটা খুশি। রুহি লজ্জায় চোখ নামিয়ে বলল, কি করছেন? দরজা খোলা আছে। কৃষ হালকা হেসে তার কপালে চুমু এঁকে দিল। কৃষ, আই ওয়ান্ট এ কিস রাইট নাও। রুহি কিছু বলার আগেই কৃষ ধীরে ধীরে এগিয়ে এল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু ভালোবাসা। তার ঠোঁট ছুঁয়ে গেল রুহির ঠোঁটে, একটুখানি নরম, একটুখানি কাঁপা চুমু। রুহির চোখ বন্ধ হয়ে এল। সেই চুমুতে ছিল ভয় কাটিয়ে ওঠার সাহস, ছিল নতুন জীবনের আনন্দ, ছিল নিঃশব্দ প্রতিশ্রুতি। কৃষ কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, বাটারফ্লাই, ম্যাড ফর ইউ। রুহি ধীরে হেসে তার কাঁধে মাথা রাখল। ম্যাড ফর ইউ টু। ঘরের ভেতর তখন শব্দ নেই, শুধু জনের নিঃশ্বাস আর নতুন জীবনের নীরব সুখ। রাত 1টার সময়। পুরো শহর নিস্তব্ধ। চারপাশে শুধু গভীর ঘুমের নিঃশ্বাস। ঘরের ভেতর মৃদু অন্ধকারে পুষ্প হঠাৎ চোখ খুলে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে আয়ান গভীর ঘুমে আছে। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। চুল এলোমেলো, মুখে অদ্ভুত এক শান্তি। পুষ্প অজান্তেই হাত বাড়িয়ে দেয়। খুব যত্ন করে আয়ানের চুলগুলো আরো এলোমেলো করে দেয়। মুখে এক চিলতে হাসি। ফিসফিস করে বলে, আজ রুহি আপুর কথা শুনে আপনি কতটা খুশি হয়েছেন। আপনি কি চান না আমাদেরও একটা বেবি হোক? একটু থেমে সে আবার বলে, সামনের মাসেই তো আমরা নিজের বাড়িতে চলে যাব, তখন তো আমি একা হয়ে যাব। আপনি কি আমাকে একটা বেবি দিতে পারেন না? কথাগুলো বলে পুষ্প একটা গভীর নিঃশ্বাস ফেলে। এই কথাগুলো সে কখনো আয়ানের সামনে বলতে পারত না। লজ্জায় গাল লাল হয়ে যেত। কিন্তু মানুষটা ঘুমাচ্ছে ভেবেই আজ সব বলে ফেলেছে। পুষ্প মুখ ফুলিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামতে যাবে। ঠিক তখনই আয়ান হঠাৎ তার হাতটা টেনে ধরে। পুষ্প চমকে উঠে তাকায়। আয়ান চোখ খুলে শান্ত কিন্তু গভীর গলায় বলে, বাচ্চা আনা মুখের কথা নয়, সুন্দরী। তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়। তুমি কি পারবে সেই কষ্ট সহ্য করতে? আয়ানের কথা শুনে পুষ্প লজ্জায় লাল হয়ে যায়। তাড়াহুড়ো করে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, হ্যাঁ আল্লাহ, আপনি জেগেছিলেন। আমি তো ভাবলাম। কথা শেষ করার আগেই আয়ান হঠাৎ টেনে পুষ্পকে বিছানায় ফেলে দেয়। পুষ্প কিছু বলার সুযোগও পায় না। আয়ান ঝুঁকে এসে আলতো করে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। একটা ছোট, নরম, অপ্রত্যাশিত চুমু। পুষ্প চোখ বড় হয়ে যায়, নিঃশ্বাস থেমে আসে। আয়ান কপাল ঠেকিয়ে নিচু গলায় বলে, এই কথাগুলো আর কখনো ঘুমের মধ্যে লুকিয়ে বলবে না। আমার চোখে চোখ রেখে বলবে। পুষ্প কিছু বলতে পারে না। শুধু লাজে মুখ লুকিয়ে আয়ানের বুকে মাথা রাখে। আয়ান নিচু গলায় বলে, প্রক্রিয়াটা শুরু করি। পুষ্প চোখ বন্ধ করে ধীরে মাথা নাড়ে। এই ছোট্ট সম্মতিটুকুর জন্যই যেন আয়ান এতক্ষণ অপেক্ষা করছিল। সে আবার পুষ্পের ঠোঁটে ঠোঁট মেলায়। এবার আর শুধু ছোঁয়া নয়, ভালোবাসার তীরতায় সে মুহূর্তটাকে গভীর করে তোলে। পুষ্প হাতে আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ানের স্পর্শে পুষ্পের শরীরটা কেঁপে ওঠে। অনুভূতিগুলো অজান্তেই তাকে অস্থির করে তোলে। আয়ান আরো কাছে টেনে নেয়, যত্নে, ভালোবাসায়। পুষ্পের চোখে পানি জমে ওঠে। সে হাঁপাতে হাঁপাতে আয়ানকে আঁকড়ে ধরে, যেন এই ভরসাটুকু হারিয়ে না যায়। আয়ান ধৈর্য নিয়ে
ভালোবাসার শেষ সীমায় পৌঁছে তাকে নিজের করেন নেয়। কোনো তারা নেই, শুধু যত্ন, বিশ্বাস আর গভীর আবেগ। জনেই ভেসে যায় ভালোবাসার সাগরে, যেখানে কোনো বাধা নেই, কোনো ভয় নেই, শুধু জন মানুষের নিঃশব্দ প্রতিশ্রুতি। সেই নিঃশব্দ রাতে ভালোবাসা আর ভরসার বাঁধনে তারা বুঝে নিয়েছিল একসাথে থাকাই তাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ আর অজানা পথে তাদের ভয় লাগছিল না, কারণ তারা জানত এই ভালোবাসাই তাদের চিরন্তন ঠিকানা। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন কি মানুষ একে অপরের অসম্পূর্ণতাকেও আপন করেন নেয়। একসাথে হাঁটার প্রতিশ্রুতিতেই সেই ভালোবাসা সম্পূর্ণ হয়ে ওঠে লাল হাত। সমাপ্ত।